মটর পনিরের তরকারি লুচিওয়ালা। মোহন কমলানগর গ্রামে তার মটর পনিরের তরকারি আর লুচি নিয়ে বসত। সেখানেই তার ভাই রাঘব ব্রেড পকোড়া বিক্রি করত। আজও মোহনের ঠেলার সামনে অনেক গ্রাহক ছিল, আর এই গ্রাহকের সংখ্যা ক্রমে বেড়েই চলেছিল। আরে মোহন দাদা, আমাকে 1 প্লেট মটর পনির আর লুচি দাও তো। তোমার রান্না করা এই মটর পনিরের মতো খাবার আমি এর আগে খাইনি। আর এই গরম গরম লুচি, বাবা কি যে ভালো। কোনো ব্যাপার না দিদি, আপনার যখন ইচ্ছে হবে আপনি আমার দোকানে চলে আসবেন। আমি আপনাকে রোজ এরকম সুস্বাদু মটর পনির আর পুরি খাওয়াবো। হ্যাঁ দাদা, আপনার দোকান থেকে এই খাবার খাওয়ার পর মনে হয় যেন আত্মা তৃপ্ত হলো। নয়তো আজকালকার দোকানদাররা কি খারাপ জিনিস যে বিক্রি করে। বাসি খাবার দাবার সারা সপ্তাহ ধরে বিক্রি করে, যতক্ষণ না খারাপ হচ্ছে। দিদি, শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই আমার ব্যবসাটা এত ভালো চলে। আপনারা এইভাবেই আমাকে আশীর্বাদ করবেন। আমি সত্যি বলছি, এর থেকে বেশি আর আমি কিছুই চাই না। মোহন এভাবে সৎভাবে তার মটর পনির আর লুচির ব্যবসা করত। অন্যদিকে রাঘব তার নিজের দাদাকে দেখে ভীষণ হিংসে করত, কারণ তার ব্যবসা ভালো চলতো না। সব দেখে মনে মনে রাঘব বলে, একটা কথা আমি কিছুতেই বুঝি না, এই মোহন ওর মটর পনিরের সবজিতে কি এমন মধু মেশায় যে সবাই এত প্রশংসা করে। আমার ব্রেড পকোড়ার স্বাদও তো এমন কিছু খারাপ নয়, তবু কোনো কাস্টমার আসে না, শুধু মাছিরাই ঘুরঘুর করে। এমন সময় রাঘবের কাছে এক গ্রাহক আসে আর ওকে জিজ্ঞেস করে, বলছি কি ও দাদা, তোমার ব্রেড পকোড়ার কত দাম গো? 20 টাকা করে দিচ্ছি ভাই। এবার বলো, তোমার কত টাকার ব্রেড পকোড়া চাই? ও বাবা, এ তুমি কি বলছো গো? ওই 20 টাকা দিয়ে ব্রেড পকোড়া খাওয়ার থেকে আমি বরং 30 টাকা খরচা করে মটর পনির আর পুরি খাবো। ওই 1 প্লেট মটর পনির আর পুরি খেলে আমার পেট সুন্দর ভরে যাবে, আর ওতে এত তেলও থাকে না। এই শুনে তো রাঘব আরো রেগে যায়, আর ওই গ্রাহককে উত্তরে বলে, আরে ঠিক আছে, তাহলে আমার এখানে এসে আমার সময় নষ্ট করার কি প্রয়োজন ছিল? যাও না, গিয়ে তুমি এই মোহনের ঠেলার ভিতরেই ঢুকে যাও। ওই জন্যই তো তোমার জীবনে কোনো উন্নতি হলো না। তুমি জানো না গ্রাহকদের সাথে কি করে কথা বলতে হয়। পড়ে থাকো তুমি। আমাকে অত বেশি জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি এখানে ব্যবসা করতে এসেছি, তোমাদের আতিথেয়তা করতে নয়। আমি জিনিস বিক্রি করতে বসেছি, জিনিস কেন আর বিদে হও। তোমাদের প্রশংসার মালা বানিয়ে আমি তার গলায় পড়ে নাচবো না। একটা কথা বুঝে নাও, আমার কাজ হলো ব্রেড পকোড়া বানানো। তোমাদের প্রশংসা শুনে লাভ নেই। একটা কথা জেনে রাখো, খাবারের স্বাদ না শুধু কি মশলা দিলে তার উপর না, তুমি কিভাবে কথা বলো তার উপরও নির্ভর করে। তোমার মতো খিটখিটে লোক এটা কখনো বুঝবেই না। এভাবেই রাঘব আর মোহন তাদের ব্যবসা করতে থাকে। সন্ধ্যের সময় দুজনেই তাদের বাড়িতে ফিরে আসে। বাড়ি আসা মাত্রই তাদের বাবা শম্ভু তাদের জিজ্ঞেস করে, কিরে, তোদের দুজনের ব্যবসা কেমন চলছে শুনি? ব্যবসা চালাতে গিয়ে তোদের কোনো অসুবিধে হচ্ছে না তো? না বাবা, সবকিছু একদম ঠিকঠাক চলছে, আর আজকে তো রোজগারও দ্বিগুণ হয়েছে। আমি তো ভাবছি এবার বরং একটা দোকান ভাড়ায় নিয়ে নি। এইভাবে ঠেলায় ব্যবসা করতে আর ভাল লাগছে না। একটা দোকান হলে গ্রাহকরা আরাম করে বসে আমার দোকানে আমার হাতের সুস্বাদু মটর পনির খেতে পারবে। জানি ওর ব্যবসা তো চলবেই, আর এমন নতুন কথা কি? কারণ বাবা, তুমি তোমার রানিং মটর পনিরের ব্যবসাটা তো ওরই হাতে তুলে দিয়েছো, আর আমায় দিয়েছো ব্রেড পকোড়া। এখানকার কাস্টমাররা মটর পনির আর পুরি খাওয়ার জন্যই আসে, আমার ব্রেড পকোড়ার দিকে কেউ ঘুরেও তাকায় না। এসব কিছু তোদের পরিশ্রমের ফল। যখন আমি ব্যবসা করতাম তখন মটর পনির আর ব্রেড পকোড়া দুটোই সমান চলতো, সেটাই তোদের মধ্যে আমি ভাগ করে দিয়েছি। বাবা, কিছু মনে করবেন না, আপনি দুই ভাইয়ের মধ্যে কিন্তু পক্ষপাত করেন। যদি আমার স্বামী এই মটর পনির আর লুচি বিক্রি করত, তাহলে এতদিনে না সে তার নিজের দোকান খুলে ফেলতো। হ্যাঁ, কিন্তু আপনি ওকে দিলেন একটা সামান্য ব্রেড পকোড়ার ঠেলা, যা কিনা বিক্রিও হয় না। বৌদি, এ তুমি কি বলছো গো? দেখো, আমি ব্যবসাটা অনেক পরিশ্রম করে চালাই, আর তুমি এক্ষেত্রেও দুই ভাইয়ের মধ্যে তুলনা করছো। তোর বৌদি তো একদম ঠিক কথা বলেছে। জানা, কয়েকদিন ওই ব্রেড পকোড়ার ব্যবসাটা করে দেখ না নিজে, তাহলে নিজেই বুঝতে পারবি যে সত্যি তোর মটর পনিরে দম আছে নাকি তুই একদম ওই বাধা কাস্টমার গুলোই পাস। আর এমনিতেও ব্রেড পকোড়ার দাম হলো 20 টাকা, আর ওদিকে মটর পনির আর পুরির প্লেট হলো 30 টাকা মাত্র। তো কাস্টমাররা ওটা ছেড়ে এটা কখনো খাবে?
ঠিক আছে দাদা, তোমার যদি মনে হয় তাহলে তাই। আগামীকাল থেকে ব্রেড পকোড়ার ব্যবসাটা আমি করব, আর মটর পনির আর পুরীর ব্যবসাটা না হয় তুমিই করো। তারপর দেখা যাক কি হয়। আর ঠিক এমনটাই হয়। পরের দিন রাঘব মটর পনিরের ঠেলা নিয়ে বসে, আর মোহন তার বদলে ব্রেড পকোড়া বিক্রি করছে। অর্ধেক দিনের মধ্যেই রাঘবের খুব ভালো উপার্জন হয়, আর ওর তরকারি কম পড়ে। তখনও ভাবে, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি আমি মোহনের থেকে ঠেলাটা ফেরত নিয়ে। কিন্তু সবজিটা মনে হচ্ছে একটু কম হয়েছে। কোনো ব্যাপার না, মাকে আমি দেখেছি ঘরে যখন সবজি কম হতো মা জল মিশিয়ে দিত। আমিও একটু জল বাড়িয়ে তাতে মশলা দিয়ে দিই, কারোর পক্ষে কিছু বোঝা সম্ভবই হবে না। এরপর রাঘব তার তরকারির মধ্যে জল আর মশলা মিশিয়ে দেয়, লুচির আকারও ছোট করে ফেলে। এবার গ্রাহকরা যেই মটর পনিরের তরকারি আর লুচি খায়, তখন তার মধ্যে থেকে খুঁত বের করতে শুরু করে। যা বাবা, এটা তুমি কেমন তরকারি বানিয়েছো গো দাদা? এতে পুরো জল টলটল করছে। মোহনদা যখন সবজি বানাতো একেবারে ঘন থক থক করতো। ওই সবজিতে কি সুন্দর স্বাদ ছিল, আর এ তো একেবারে জল দেখছি। আর এই পুরিগুলো দেখ, মনে হচ্ছে যেন কোনো বাচ্চা মানুষ বেলে দিয়েছে। এত ছোট পুরি আমি কোনোদিন দেখিনি। মোহন ভাই পুরি বানাতো ঠিক একেবারে রুটির সাইজের। ওই পুরির 3-4টে খেলেই পেট ভরে যায়। দেখো ভাই, আমি না পরিষ্কার বুঝতে পেরেছি, মোহন তোমাদের একেবারে মাথায় তুলে রেখেছে। এটাও সেই সবজি, এটাই সেই পুরি যেটা ও বিক্রি করত। এরপর তোমাদের ব্যাপার, খেতে হলে খাও, নয়তো এখান থেকে কেটে পড়ো। আমার ঠেলায় এখন থেকে রোজ 100টা খদ্দের আসবে। তোমাদের মতন 2-1টা চলে গেলে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তাহলে আমরা যাই, বরং গিয়ে মোহনদার ব্রেড পকোড়াই খাই। 20 টাকা খরচা করলে ওটা পেয়েও যাব, আর পেটও মোটামুটি হালকা ভরে যাবে। মোহনদা যখন বানাচ্ছে ওটাও এবার সুস্বাদু হবে, উল্টে আমার পকেটে 10 টাকা বেঁচেও যাবে। চল ভাই, আমরা যাই। এই বলে যেই গ্রাহক ওর দোকান থেকে মুখ ঘোরালো, অমনি অন্যান্য গ্রাহকরাও ওর সাথে সাথে রাঘবের ঠেলা থেকে বেরিয়ে চলে এলো মোহনের ঠেলাতে। গ্রাহকরা মোহনের কাছে এসে মোহনকে বলে, এ কথা তো আমরা বুঝেই গেছি যে তোমাদের 2 ভাইয়ের মধ্যে ঠেলা অদল বদল হয়েছে। এবার আমরা তোমার হাতের ব্রেড পকোড়া খেয়ে দেখব যে ঠেলা অদল বদলের পাশাপাশি স্বাদেরও অদল বদল হয়েছে কিনা আদৌ। ঠিক আছে ভাই, আমাকে 2 মিনিট সময় দাও, আমি তোমায় গরম গরম ব্রেড পকোড়া খাওয়াবো। মোহন বাড়ির বানানো পনির মটর পনিরের তরকারিতে ব্যবহার করত, আর লুচিতেও সেই পনির একটু দিয়ে দিত। ব্রেড পকোড়া বানানোর সময়ও ওই ঘরের বানানো পনির ব্যবহার করত। ব্রেড পকোড়াতে এত বড় পনিরের পিস দেখে গ্রাহক খুশি হয়ে যায়। আরে বাবা, এতগুলো পনির তুমি মাত্র 20 টাকার ব্রেড পকোড়ায় দিয়েছো? তুমি তো দেখছি ব্রেড পকোড়াও দারুণ বানাও। এভাবেই মোহনের ঠেলাতে এবার গ্রাহকের সংখ্যা বাড়তে লাগলো। 1 সপ্তাহতেই রাঘব নিজের ভুল বুঝতে পেরেছিল, মন খারাপ করে নিজের ঠেলায় দাঁড়িয়েছিল। মোহনের সমস্ত ব্রেড পকোড়া বিক্রি হয়ে গিয়েছিল। ও বাড়িতে যাচ্ছিল, রাঘবকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে গেল আর বলল, কি হলো দাদা? এখন তো আমি আমার মটর পনির আর পুরীর দোকান তোমাকে দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও এখনো তোমার মন খারাপ কেন? তোর থেকে আমি বয়সে বড়, কিন্তু তাও দেখ আমি কোনো কমের নই। আমি কোনোদিন নিজেকে প্রমাণই করতে পারলাম না। আমি শুধু চেয়েছিলাম যে বাবা তোর মতো আমারও প্রশংসা করুক। আমি কোনোদিনও তাতে সফল হয়নি। দেখ না, তোর থেকে তোর ব্যবসা আমি কেড়ে নিলাম, তাতেও আমি পারলাম কি? কখনো কাউকে না হারিয়ে নিজের সাথে লড়াই করে দেখো, দেখবে আপনা আপনি তুমি জয়লাভ করবে। দাদা, আমার সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের উন্নতি করার জন্য যদি নিজের সঙ্গে লড়তে, তাহলে আজকে তুমি আমার থেকে বেশি যোগ্য হতে। এরপর 2 ভাই ঠেলা বন্ধ করে বাড়ি ফিরে আসে। তখন শম্ভু তাদের বাবা আবার তাদের দুজনকে জিজ্ঞেস করে, তোর মটর পনিরের ব্যবসা নিশ্চয়ই ভালোই চলছে। না গো বাবা, এখন আমি পরিষ্কার বুঝেছি ওই মটর পনির আর পুরীর ঠেলা মোহনের পক্ষেই চালানো সম্ভব। আমি কাল থেকে আবার এই ব্রেড পকোড়ার ঠেলাই চালাবো, আর এবার থেকে আমি এমন পরিশ্রম করব যে আমার ব্রেড পকোড়া খাওয়ার জন্য দূর দূর থেকে লোক আসবে। আমি খুব খুশি হয়েছি বাবা রাঘব যে তুই বুঝতে পেরেছিস। যাক, ভালো কথা, কাল থেকে আবার তোরা দুজনের ঠেলা দেখাশোনা করবি।
ঠিক আছে। পরের দিন থেকে মোহন আবার আগের মতো মটর পনির আর লুচি বিক্রি করতে শুরু করে দেয়। অন্যদিকে রাঘব তার ব্রেড পকোড়া ঠেলা নিয়ে বসে পড়ে। এখন ও মোহনের মতোই বাড়ির বানানো পনির দিয়ে ব্রেড পকোড়া বানিয়ে বিক্রি করে। ওর বানানো এই ব্রেড পকোড়া এখন সবার খুব পছন্দ হয়। তরকারির সাথে ব্রেড পকোড়া ও এখন সবাইকে খাওয়াতো, যেটা একদম অন্যরকম আর সুস্বাদু ছিল। এভাবেই মটর পনির আর লুচি বিক্রেতা মোহন রাঘব যে ব্রেড পকোড়া বিক্রি করত তার দৃষ্টিভঙ্গি বদলে দিল। ওকে শেখালো যে প্রতিযোগিতা নিজের সাথে হওয়া উচিত, অন্যের সাথে প্রতিযোগিতা করলে তোমায় ঠকতে হবে। সুধীর ছিল একজন জেলে যে মাছ ধরে মাছের বাজারে বিক্রি করত। এই দিয়েই তার সংসার চলতো। সে তার ছেলে চিন্টুকে খুব ভালোবাসতো এবং সে কখনোই চাইতো না তার ছেলে তার এই কাজ করুক। ও চাইতো ছেলে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক। আজও মাত্র 500 টাকা রোজগার হলো। এর মধ্যে থেকে 100 টাকা আমি চিন্টুর ভবিষ্যতের জন্য সঞ্চয় করব, 200 টাকার বাজার হাট করব, আর বাকি 200 টাকায় ঘরের অন্য সব কেনাকাটি আমার হয়ে যাবে। এই বলতে বলতে সে টাকা গুনে বাড়িতে ফিরছিল। তখনই মাঝ রাস্তায় এক চোর ওর পকেট থেকে পার্স চুরি করে পালিয়ে যায়। ধরো ধরো, কে আছো, ধরো, চোর চোর আমার টাকা নিয়ে চলে গেল। সুধীর চোরকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যাগটা চুরি করে সে যে কোথায় পালিয়ে যায় সুধীর তাকে দেখতে পায় না। এরপর মন খারাপ করে সে বাড়ি ফেরে। ওর চোখ মুখের এই অবস্থা দেখে ওর স্ত্রী মেনকা ওকে বলে, হ্যাঁ গো, কি হয়েছে? তোমার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? আজকে কি বেশি মাছ বিক্রি হয়নি? স্ত্রীর কথা শুনে সুধীরের চোখে জল চলে আসে। সে তখন স্ত্রীকে সব কথা বলে। সব শুনে মেনকারও মন খারাপ হয়ে যায়। হে ভগবান, এসব কি হলো? যাই হোক, যা হয়েছে বাদ দাও। হ্যাঁ গো, চোর তোমার কোনো ক্ষতি করেনি তো? চোরদের কাছে কি সমস্ত ছুরি টুরি সব থাকে। কি হয়েছে? আজকে তুমি জিনিসপত্র নাই বা আনলে, কালকে নিয়ে এসো। কিন্তু মেনকা, বাড়িতে তো খাওয়ার মতো কিছু নেই, আমরা এখন করবোটা কি? হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছ। বাড়িতে চাল ডাল কিচ্ছু নেই, আমরা কি খাবো? এরপর সুধীর নিজের বুদ্ধি খাটায়। সে আবার পুকুর পাড়ে চলে যায় এবং সেখান থেকে কয়েকটা মাছ ধরে নিয়ে আসে এবং ওই মাছে মশলা মাখিয়ে সেটাকে ফ্রাই করে। সেদিন তার পরিবারের সবাই ভাত রুটি ছাড়াই শুধুই মাছ ভাজা খায়। যা খেতে খেতে চিন্টু বলে, বাবা বাবা, জানো তো তোমার হাতের মশলা ফিশ ফ্রাই খুব ভালো খেতে। তোমার হাতের ফিশ ফ্রাই খেলে না আমার অন্য কিছু খেতে আর ইচ্ছেই করে না। হ্যাঁ গো, চিন্টু কিন্তু একদম ঠিক কথা বলেছে। সত্যি, এটা খেতে এত ভালো। তুমি যদি আমাকে সপ্তাহের 7 দিনই এটা খেতে দাও, তাও আমি হাসি মুখে খাবো, তাও ভাত রুটি ছাড়াই। আরে থাক থাক, তোমরা মা ছেলেতে মিলে আমার আর কত মিথ্যে প্রশংসা করবে। এখনো চুপচাপ খাও তো। খাবার সময় এত কথা বলিস না চিন্টু, তাড়াতাড়ি শুয়ে পড়, কাল আবার স্কুল আছে। এরপর সবাই খাবার দাবার খেয়ে শুয়ে পড়ে। সুধীর রোজ সাইকেলে করে চিন্টুকে স্কুলে ছাড়তে যেত। ছেলেকে গ্রামের সরকারি স্কুলে না পড়িয়ে গ্রামের একটু দূরেই যে প্রাইভেট স্কুল আছে সেখানে পড়াতো, যাতে ছেলের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে ওঠে। একদিন চিন্টু এসে বলে যে তার স্কুলে পেরেন্টস মিটিং আছে। ঠিক আছে বাবা, আমি কালকে তোর সঙ্গে স্কুলে যাব। তোর বাবা তো ক্লাস 5 অবধি পড়ে আর পড়তেও পারেনি, আবার না হয় যাব স্কুলে। পরের দিন সুধীর চিন্টুর সাথে সাইকেলে করে চিন্টুর ক্লাসের পেরেন্টস মিটিং এ চলে যায়। সেখানে অনেক লোক উপস্থিত ছিল। চিন্টুর টিচার সুধীরকে বলে, সুধীর বাবু, আপনার ছেলে পড়াশোনায় কিন্তু বেশ ভালো, কিন্তু মাঝে মধ্যে ও অঙ্কে ঠিক মনোযোগ দিতে পারে না। আমাদের স্কুলে একটা ক্যাম্প হবে, যেখানে আমরা ছুটির পর বাচ্চাদেরকে 2 ঘন্টার এক্সট্রা ক্লাস করাবো। বাচ্চারা যে বিষয়ে উইক থাকবে তাকে সেটা নিয়ে পড়ানো হবে। এটা তো আপনি খুব ভালো করেছেন দিদিমণি। এতে তো আমার চিন্টু অঙ্কেও আরো ভালো হয়ে যাবে। ওকে ওর বাবার মতো আঙুল গুনে হিসেব করতে হবে না। আগে হ্যাঁ, কিন্তু এই ক্যাম্পের জন্য ফি দিতে হবে। যদি আপনি চান চিন্টু ওই ক্যাম্পে অ্যাডমিশন পাক, তাহলে তাড়াতাড়ি 5000 টাকা জমা করিয়ে দেবেন। আর এই ক্যাম্পটা কিন্তু 3 মাস পর্যন্ত চলবে। এই কথা শুনে সুধীরের মন খারাপ হয়ে যায়। বাড়ি ফিরে সে স্ত্রীকে সব কথা বলে।
মেনকা, আমি যে কি করব আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। আমি যদি খুব চেষ্টাও করি মাছ বিক্রি করে আমি এত টাকা জোগাড় করতেই পারবো না। হ্যাঁ, তুমি মাছ বিক্রি করে এত টাকা উপার্জন করতে পারবে না, আমি এটা মানছি, কিন্তু মশলা ফিশ ফ্রাই বিক্রি করে তো উপার্জন করতে পারবে। আমি ঠিক বুঝলাম না, তুমি বলতে কি চাইছো? আরে, তুমি মশলা ফিশ ফ্রাই ভীষণ ভালো বানাও। আচ্ছা, তুমি বাজারে মশলা ফিশ ফ্রাইয়ের ঠেলা নিয়ে বসো। যদি সেটা নাও চলে, কয়েকজন গ্রাহক তো অবশ্যই পাবে যাতে চিন্টুর ফিসটা উঠে আসবে। তারপর না হয় বন্ধ করে দিও। এমনিতে তোমার বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, বাড়িতে তো মশলা রয়েছে। আমি বরং মাছ নিয়ে আসি। এদিকে আমার এক বন্ধু নিজের বিয়ে উপলক্ষে 1 মাসের জন্য দেশের বাড়ি যাবে। আমি বরং ওকে বলে ওর ঠেলা গাড়িটা নিয়ে নি, কারণ এখন তোর দোকানটা লাগছেই না। বাহ, এটা তো খুবই ভালো গো। আমাদের টাকাও কম খরচ হবে, আর আমরা একটা নতুন ব্যবসাও খুলতে পারবো। আর তাছাড়াও তোমার মশলা ফিশ ফ্রাই খেতে এত ভালো হয় যে ওটা খেতে না লাগে রুটি, না লাগে ভাত। পরদিন সকালে সুধীর গিয়ে ডমরুর সাথে কথা বলে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, এ আবার জিজ্ঞেস করার কি আছে? বন্ধুত্বে মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়। তুই তো শুধু ঠেলাটা চেয়েছিস, তুই শুধু ওটা যত্নে রাখিস। ধন্যবাদ ভাই, আমি 1 মাসের মধ্যেই তোর ঠেলা ফেরত দিয়ে দেবো। এরপর সুধীর গ্রামের এক কোনায় বসে মশলা ফিশ ফ্রাই বিক্রি করা শুরু করে। যেই ও মশলা মাখিয়ে ফিশ ফ্রাই করে, অমনি আশেপাশের এলাকা জুড়ে ওর এই মশলা ফিশ ফ্রাই এর গন্ধ ছড়িয়ে পড়ে। তখন প্রত্যেকের ইচ্ছা করে ওই মশলা ফিশ ফ্রাই খেতে। একজন গ্রাহক ওর কাছে আসে মশলা ফিশ ফ্রাই খেতে। আরে বাবা, এ আবার কি? তোমাকে তো আমি মাছের বাজারে সেদিন মাছ বেচতে দেখলাম, আজ আবার মশলা ফিশ ফ্রাই বেচছো? প্রয়োজনে মানুষকে সবকিছু করতে হয় বাবু, তাই আমি সকালে 3-4 ঘন্টা মাছ বিক্রি করি, তারপর বাকি দিনটা এখানে বসে ফিশ ফ্রাই বিক্রি করি। যে মাছগুলো বিক্রি হয় না, উল্টে সেগুলো এখানে কাজে লেগে যায়। ফিশ ফ্রাই গুলো আবার বাসি মাছ দিয়ে বানাও না তো? এ কি কথা বলছেন বাবু? একজন মাছ ব্যবসায়ীর কখনো মাছের অভাব হয়? একদম তাজা মাছ বিক্রি করি আমি। একদিন আমার হাতের ফিশ ফ্রাই খেয়ে দেখুন না আপনি। এরপর ওই গ্রাহক মশলা ফিশ ফ্রাই খায়। যেই গ্রাহক ওই মশলা ফিশ ফ্রাই মুখে দেয়, অমনি এর সুস্বাদু স্বাদের জন্য এই মশলা ফিশ ফ্রাই এর প্রশংসা করা থেকে নিজেকে আটকাতে পারে না। এভাবেই কয়েকদিন কেটে যায়, আর কয়েকদিনের মধ্যেই চিন্টুর লেখাপড়ার জন্য সুধীর টাকা জোগাড় করে ফেলে। কারণ সুধীরের মশলা ফিশ ফ্রাই এর দোকান খুব ভালো চলছিল, আর চিন্টুর অ্যাডমিশন এক্সট্রা ক্লাসেসেও হয়ে যায়। একদিন ওরা বাড়িতে থেকে যাওয়া ফিশ ফ্রাই খাচ্ছিল। তখন মেনকা বলে, চিন্টুর অ্যাডমিশন তো হয়ে গেল, 2 জায়গায় কাজ করার আর তোমার কোনো দরকার নেই। তুমি ক্লান্তও তো হয়ে যাও। সকালে 10টা থেকে 2টো পর্যন্ত মাছের বাজারে মাছ বিক্রি করছো, তারপর 2টো থেকে রাত 9টা-10টা পর্যন্ত তুমি ঠেলা নিয়ে বসছো। এভাবে চললে তুমি অসুস্থ হয়ে পড়বে। এটাই তো আমার পরিশ্রম করার বয়স মেনকা। আর এখন যদি আমি খাটাখাটনি না করি, তাহলে আমাদের চিন্টুর ভবিষ্যতের কি হবে? সত্যি গো, তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য হয়েছি। এরপর ওরা সবাই খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই 1 মাস কেটে যায়। এবার ডমরু বিয়ে করে গ্রামে তার নতুন বউকে নিয়ে চলে আসে। ডমরুর বউ যখন এটা জানতে পারে যে ডমরু তার ঠেলা সুধীরকে ধারে দিয়েছিল, তখন ও বাড়িতে উৎপাত শুরু করে দেয়। হ্যাঁ গো, তোমার কি লজ্জা করে না? তুমি তোমার ঠেলা ওই জেলেটাকে দিয়ে বসে আছো। তুমি ওতে ভাত ডাল বিক্রি করতে, আর ও সেখানে মাছ বিক্রি করছে। পাপ হবে গো, পাপ। তুমি তো জানো আমি নিরামিষাশী, মাছের গন্ধ সহ্য হয় না। এসব কি বলছো তুমি বলো তো? বাড়িতে আসা মাত্রই তুমি দেখছি বন্ধুত্বের মধ্যে ফাটল ধরিয়ে দেবে। এইসব বাজে বুদ্ধি কেন দিচ্ছ আমায়? তুমি না হয় নিরামিষ খাও, ঠেলা আবার নিরামিষ আমিষ হলো কবে থেকে? অশান্তি মোটেও করছি না, আমি শুধু বোঝাচ্ছি। তুমি তোমার ঠেলায় নিরামিষ খাবার বিক্রি করতে, আর ও সেখানে কিনা মাছ বিক্রি করছে। তাই এখনো সুযোগ আছে, তোমার ঠেলাটা ওর কাছ থেকে নিয়ে এসো, নইলে ভগবান তোমার উপর রেগে যাবেন, আর আমিও। স্ত্রীর এই কথা শুনে ডমরু ভয় পেয়ে যায়। এর ফলে পরের দিন সকালে সে সুধীরের কাছে যায়, আর তার ঠেলা ওর কাছ থেকে চেয়ে নেয়। এবার সুধীর পড়ে অন্য আর এক সমস্যায়। এবার ও মশলা ফিশ ফ্রাই কিভাবে বিক্রি করবে? হ্যাঁ গো, এবার কি করবে? ডমরু দাদাও তো নিজের ঠেলা তোমার কাছ থেকে নিয়ে চলে গেল।
একদিন না একদিন তো উনি এই ঠেলাটা নিতেনই, কারণ ওনাকেও তো এবার ব্যবসা শুরু করতে হবে, ভাত ডাল বিক্রি করতে হবে না। কিন্তু এবার আমরা কি করব? এটা ভেবে ভেবেই তো আমার রাতে আর ঘুম আসছে না। আমি ভাবতেই পারিনি যে ও গ্রামে ফিরে এখনই ওর ঠেলাটা আমার থেকে চেয়ে বসবে। 10,000 টাকা আমি জমিয়ে ফেলেছি, কিন্তু ওই কটা টাকায় আমি কি বা করতে পারি? আরে কি আর করবে, তুমি এই 10,000 টাকার মধ্যে থেকে কিছু টাকা দিয়ে একটা নতুন ঠেলা কিনে নাও, বা কারোর থেকে একটু ধার নিয়ে এসো। তুমি এত ভাবছো কেন? কারণ আমার মাথায় অন্য কিছু ঘুরছে জানো। এই বলে সুধীর সেখান থেকে চলে যায়। কিন্তু মেনকাকে বলে না যে তার মনে কি চলছে, কারণ ও সবাইকে সারপ্রাইজ দিতে চাইছিল। এই কারণে পরের দিন সে জমিদারের কাছে গিয়ে কিছু টাকা ধার করে নিয়ে আসে এবং কয়েকদিনের মধ্যেই গ্রামের একটা কোনায় নিজের দোকান খুলে বসে, যেখানে সে টাটকা মাছও বিক্রি করত এবং সেই সাথে মশলা ফিশ ফ্রাই বানিয়েও বিক্রি করত। সে তার দোকানের উদ্বোধন করায় নিজের স্ত্রীর হাত দিয়ে। তখন তার স্ত্রী তাকে বলে, আমি বুঝতে পারিনি গো যে তোমার মাথায় এত বুদ্ধি। এবার তোমার 2 জায়গায় কাজ করার আর কোনো দরকার নেই, তুমি এক জায়গাতেই 2টো কাজ করতে শুরু করেছো। এবার আমাদের আর পিছন ফিরে দেখতে হবে না। এখন তোমাকে আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না যে কখন আমার শরীর খারাপ হলো, কারণ এখন থেকে সময় পেলে তুমিও আমাদের দোকানে এসে বসতে পারো। আর এমনিতেও আজকালকার বাড়ির বউরা স্বামীর সঙ্গে ব্যবসা করে, যাতে খারাপ সময় এলে তাদের কোনো অসুবিধে না হয়। সুধীর ওর দোকানের উদ্বোধনের দিন সবাইকে ফ্রিতে মশলা ফিশ ফ্রাই খাওয়ায়। তাদের মধ্যে ডমরু আর তার স্ত্রীও ছিল। ডমরু বন্ধুর উন্নতি দেখে খুব খুশি হয়েছিল, অন্যদিকে তার স্ত্রী এখনো হিংসাতে জ্বলছিল, কিন্তু ও কিছু করতে পারছিল না। এইভাবেই সুধীর নিজের দোকান চালিয়ে যেতে থাকে আর খুব উন্নতি করে। সেই সাথে চিন্টুর ভবিষ্যৎও গড়ে দেয়। আজও সুধীরের গ্রামে ওর মশলা ফিশ ফ্রাই এর খুব সুখ্যাতি। দূর দূরান্ত থেকে লোক আসে এই মশলা ফিশ ফ্রাই খেতে। আপনি কি সুধীরের মশলা ফিশ ফ্রাই কখনো খেয়েছেন? কমেন্ট করে অবশ্যই জানান।